সেই প্রশ্নগুলি ইসলামী আমি একটা কথা বলে দিই আপনাকে, জি যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলু ভাই কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেও বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। অনেকেই তার ছাত্র নেতৃত্বের কথা এখনো স্মরণ করেন দল মত নির্বিশেষে। আমাদের সাথে আরও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জনাব আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদও এই সময়কার তরুণদের মধ্যে অন্যতম প্রধান স্বর, সুন্দর করে কথা বলেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে যেহেতু তিনি মুখ্য সংগঠক, তিনিও আসলে প্রচুর টক শোতে যান, কথা বলেন। জনাব মাসুদ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি প্রথমে একটু জনাব ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই। ফজলুর ভাই, আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট, কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা, বা আপনার দলের পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন, বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজল ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা শুনছেন দেশে বিদেশে, সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ, আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে, খুব ভালো কথা বলে। আমি তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, 1 নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এইরকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এই দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন। তখন আমি ওই দলে ছিলাম না, এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, বা ছাত্রলীগ করতাম, বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ, সেদিন থেকে প্রধানত আলবদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, তারা সব মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাপ কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজল ভাই, আমি শুধু 2-3টা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু
দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না, বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না। তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করে আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করে, অনেকে বলে পাস করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা। তাদের গণায়। ওকে, আমার কথাটা বুঝছেন? আমার ওইটা আপনি দেখে নেন, আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল। Okay. যাই হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ। কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন যদি আপনি আমাকে 26 বছর পরে জিজ্ঞাসা করেন যে আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম। ওকে, এটুকু আমার জানা ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল? আমি বলি বিএনপি, আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম। এখানে অনেক ফুল আছে এই বাগানে, আচ্ছা। অনেক ধরনের ফুল আছে। Okay. আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি। তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে, আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সনের নভেম্বরের পরে। আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ, জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো কি করব, আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত, কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে দেয়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন, নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু আপনারা, আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরা আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন, কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন, সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা একটু হান্নান মাসুদের কাছে যাই। জনাব হান্নান মাসুদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমেই আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাই, কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা, সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন, কি করবেন, মানে রাজনৈতিকভাবে সক্রিয় অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন। সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে, হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানে আপনি ভূমিকা রাখছেন, কিন্তু কিভাবে রাখছেন, কি করছেন, সেটা একটু আমাদেরকে একটু বলেন জনাব হান্নান মাসুদ। ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইকে। খালেদ মহিউদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। দীর্ঘ সময় ধরে ওনার এই টক শো মনে হয় আমি একটাও মিস দিই নাই। আর ফজলুল হক ভাই তো হচ্ছে ওনার সাথে 2-1টা টক শোতে যাওয়া হয়েছে। উনি যে প্রকাশ্যে বীরের বেশে কথাগুলা বলেন, ওনার একটা নিজস্ব অবস্থান আছেন এবং উনি কখনো যতই সমালোচনা হোক, যত কিছু হোক, যতই ভয় থাকুক, উনি কখনো তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান নাই। এই দিকটা থেকে আমার ভাইকে অনেক পছন্দ। আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, আশপাশে আরো 30টি দ্বীপ আছে ছোট ছোট। এই দ্বীপ উপজেলায় দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে। আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ, প্রতি বছর প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ হয়। আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়াতে ঘুরে আসেন, ওখানকার নট এ সিঙ্গেল একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে পাকা নেই। প্রতিটি রাস্তা ভেঙে চুরে এবড়ো থবড়ো অবস্থায় আছে। মানুষজনের যে কষ্ট, একটি মাত্র প্রায় 7.5 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল, যে দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয়, সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল 50 শয্যা বিশিষ্ট, শুধুমাত্র 4 জন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে। একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয়। ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে, মানে হচ্ছে মাছ ধরা।
তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে, সেই মাছ ধরতে হলে তাকে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা করে এভাবে দিতে হবে। এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জলদস্যু, উনি এটা চালু করে জনাব এসেছেন। মাসুদ, যদি একটু অনুমতি দেন, মানে জি। আপনি ধরেন জি। বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে, সেটা আমি বাদ দেই। আমি আসলে জানতে চাই যে এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন, মানে আপনার এটা ফজলুল আরো ভালো বলতো, আপনার লুকাস স্ট্যান্ডাইটা কি, মানে আপনি ওই এলাকার আমি একজন মানুষ অবশ্যই নাকি আমি কি? অবশ্যই বলি, আমি হচ্ছি দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার একজন মানুষ, হাতিয়ার একজন নাগরিক, এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা, মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ। Nationally আমি এই আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি, যার ফলে হচ্ছে হাতিয়ার একটি সংস্থা আছে, সমিতি আছে হাতিয়ার, যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী, ওনারা একটা সমিতি করেন, হাতিয়া দ্বীপ সমিতি। তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই, যে হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এটা প্রয়োজন। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো কারোর সাথে দেখা হয়, আপনি হাতে আমি থেকে নিজেও election বলি, করবেন? আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি, যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ ভরে ছাড়ছে, কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে। এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, উনি হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন, কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই, ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে, যদি হাতিয়ার মানুষ চাই, আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা, আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে, যে জাতীয় পরিস্থিতিটা আছে, এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরের বিষয়, তার আগে আমি যেন হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা, যাতায়াতের যে অবস্থা, এগুলার একটা পরিবর্তন আনতে চাচ্ছি। জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে, আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিজের এলাকায় হাতিয়ায় এমন আচরণ করছে, আপনার কথা, যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে। এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে। খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ, আমি তা কোটেশনের মধ্যে রাখছি, আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে। তারপরও আমি এসব ছোটোখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি। একটু কি আপনি বলবেন যে মানে? না, জুলকারনাইন সাহেব ভাই আমার একজন সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। আন্দোলনের সময় ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে, উনি অনেকগুলো অভিযোগ এনেছেন, ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, উনি অনেকের কাছে শুনেছেন। আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই, আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান, হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে, আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি। এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে, হাতিয়া এটা বন্ধ, ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ, শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে। না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল, সেটা হাতিয়াতে চলমান থাকতো। মাসুদ ভাই, এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে, ভাই আমি একটু শেষ করি, প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে। হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রূঢ় হয়, যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রূঢ় ভাষায় কথা বলছে, ও একটু হচ্ছে নিজেকে আমার প্রশ্নটা শুনেন। আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান, আগেও ছিলেন পরেও আছেন, মানে 5 আগস্টের আগেও ছিলেন, 5 আগস্টের পরেও আছেন। সেই সময় যে কাজগুলি চলতেছিল, ধরেন চাঁদাবাজি চলতেছিল, সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি? চেয়েছিলেন? না, আমরা তখনও চেয়েছি, কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের পজিশন দুর্বল ছিল। এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে, কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে। আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই, তাই তো? জি জি জি, অবশ্যই। এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের উপজেলাতে আমি বলবো, মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি, ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি, মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আমার জায়গা থেকে। এমনকি এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না, তোমাকে বিপদে ফেলতে হবে। ওকে, পরিষ্কার। আমি জনাব হান্নান মাসুদ একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি। সরকার, আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান, চাঁদাবাজি বন্ধ করতে যান, তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? দেখেন হচ্ছে, যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি,
যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন, তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ, তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। একটা উদাহরণ বলতে চাই, এখানে দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গনজনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়, বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক। সেই ভূমি এটা বিএনপি আমলে মানে এর আগে জনাব ফজলুল আজিম সাহেব এমপি ছিলেন, ওনার আমলে বন্দোবস্ত হয়েছে। কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই। কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের এই জায়গায় 16 বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই। রাইট। যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আরিফ স্যারের সাথে একদিন কথা বলেছিলাম, তার মানে স্যার এই জায়গায় হচ্ছে মানুষ লাঞ্ছিত হচ্ছে, এবং হচ্ছে প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে। রাইট। জনাব আরিফ মাসুদ, আপনার কখনো এরকম সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবরা আছেন, সেহেতু আপনার জন্য কাজটা সহজ হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি প্রশাসনের যেহেতু এখন প্রশাসনে এবং সরকারের যেহেতু এখন আওয়ামী ফ্যাসিস্টের দোসরগুলা নেই, সেহেতু হচ্ছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে, সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ভালো হচ্ছে, সহজ হচ্ছে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝাতে পারতেন, এরকম মনে করতেন? আমি একটা জিনিস মনে করি, বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সাবেক এমপি ফজলুল আজিম সাহেব উনি যদি এমপি হতেন, উনি নিজে অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন, কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন। এটা আমরা ওনাকে এখনো এই জন্য শ্রদ্ধা করি। ফ্যান্টাস্টিক। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি। ফজলুল ভাই, আমি আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি, গত 2, 3, 4 বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি। আপনার কাছে কি কখনো মনে হয় ফজলুল ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার আপনি প্রায় বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনি দেখলেন ফজলুল ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কোন মূলনীতিটা মানছে? এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগীয় হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না, আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। এক, 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যেতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলো রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশু, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। এক, আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইট, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপরে আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি, আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন? আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা। প্রথমত শেখ হাসিনা
নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড দ্বারা কোনোদিনই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শুনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন, এগুলো আমি বলছি। উনি, আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিয়েছি। আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি এখন নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এটা আমার কোনো আপত্তি। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই। আফগানিস্তানে এই মিল জানে, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। আমার তো ধারণা ওই ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ বলছে। নো ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য, আমার মনে হয় যে ইসলামী ছাত্র, যাই হোক আমার মনে হয় যে ফজলুল ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলি ইসলামী, আমি একটা কথা বলে দিই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলুল ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় রাখবে কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় না, চরিত্রের পরিবর্তন হয় না, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমি ফজলুল ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন, আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছেও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষতা এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওই আমার কাছে এগুলা কোয়েন না তো, 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। আর বিভ্রান্ত আর বিভ্রান্ত, আমি বললাম তো ইউনূস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব, এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না। কিন্তু এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ জিতছেন, এটা ঠিক, উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক, কিন্তু জনপ্রতিনিধি না। ঠিক আছে, এটা আপনার মতামত, আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু ওভার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে, এই একবার কইলেও শেষ হয়েছে, 2বার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। আরে আল্লাহ, ঠিক আছে, না এইখানে ছেলেরা সব করেন, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে ফজলুল ভাই, উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ লোক মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে, এই কথা বললেন। এটা আপনি বলেন, আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আছে। কেন বলবেন? ঠিক আছে, জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন, এবং এটি আসলে ফজলুল ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতা চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হান্নান মাসুদ। না, ফজলুল ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমাদের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার। আমি অবশ্যই এই ব্যাপারে জনাব হান্নান মাসুদের সাথে আমি একমত। জনাব হান্নান মাসুদের সাথে একমত। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি
বড় অভিযোগ আনছিলেন। আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি এই কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। কিন্তু একটা কথা ভাই আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো, তাহলে 14-18 যখন তাদেরকে ধানের শীষ তুলে নিলেন তখন কেন আমার ফজলুল ভাই প্রতিবাদ করেন? আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই, তুমি একটু শুনো। কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম, তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না। আমি আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শুনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো? কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47 কে বলতেছো আজাদির যুদ্ধ। আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল। বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, আলিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো। 1 মাসে কাইটা দিয়ে তোমরা ফজলু ভাই একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে হয় নাই? একদম, কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো। 17 বছর হয় নাই। এইটার উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে। কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। ফজলু ভাই আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় কিন্তু ও জন্মগ্রহণ করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল জাফর, মুজাম্মেল কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তাদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ আহমদ জেমরা কারা, নূরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে, এরা কি আন্দোলন সংগ্রাম করে? এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম। বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে। এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। কে বলছে? জামাত ইসলাম সবকিছুর পিছনে আছে। যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না। দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু ফজলু ভাই আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে। ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই, সেটা তো ওর অবস্থান, অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, এটা ক্যাডার ভিত্তিক দল, তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে। জামাতের নিচে কতদিন হয়েছে? আপনি তো নিচে নেই তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি,
আমি তো এই ছেলেদের সাথে আলাপ করতে না পারি না, না আপনি তো। ছেলেদের সাথে আলাপ করেন না, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরে, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় 100% দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন। জি। আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে, আমি আর বললাম না, শেখ মুজিবুর রহমানরে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে। আমি বলছি, এটা উনারা বলছে, আমি বলছি বলছে। মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকেই ভুল লাইনে উঠছে। এটা যাওয়ার কথা ছিল চিটাগাং, কিন্তু এটা টঙ্গী গিয়ে কিন্তু ফজলুল ভাই, আমার একটা আফসোস কি জানেন, যেই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এটার কারণটা কি আসলে? না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে। মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না। আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে। তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো। আমি বলি তো সেইটা। শুধু ট্রেন ভুল পথে চালানো, ভুল লাগে তোলা মুক্তিযুদ্ধের হচ্ছে। নাম কইরা মানে শোষণ, জনতোষণ, না, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল হইতো না। জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না। বাঙালির Okay. সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না। বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব। সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে Thank you. সেই প্রশ্ন